নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বি প্রিপেয়ার্ড। আমি যেমনটি বলেছিলাম যে প্রতিদিন সকাল এবং সন্ধ্যাবেলায় আমার এই চ্যানেলে জিকের বা কারেন্ট অ্যাফেয়ার্স ডেলি যে প্রতিদিনের যে নিউজ পেপার থেকে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স আসে 10টা করে কোশ্চেন দুবেলাতে আমি তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব। তো সেই কথা অনুযায়ী আজকে আমার থার্ড ক্লাস নাম্বার 3 এখন চলছে। সো ক্লাস শুরু হওয়ার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট যে চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা দাবিয়ে দিও, যাতে করে কোনো নতুন ভিডিও আসার তুরন্ত আসার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আমি এটুকু বলতে পারি যে এই এক্সামের এই কোশ্চেনগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিক থেকে তোলা, এবং এইগুলো ওয়েস্ট বেঙ্গল পিএসসি বা যে কোনো স্টেট লেভেলের পিএসসি লেভেলের ক্লার্কিয়াল পরীক্ষা, সিএইচএসএল এবং এসএসসি জেই, আরআরবি জেই এবং রেলওয়ের যে পরীক্ষাগুলোতে হেল্পফুল হতে পারে। এগুলো তোমরা যখন ফ্রি টাইম থাকো, যখন কোনো গাড়িতে মুভমেন্ট করো, সেই মুহূর্তে শর্ট টাইম এগুলো রিভিশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। ছোটো 2 মিনিট করে ভিডিও, যেগুলো বোরিং লিস্টটা অতটা থাকে না, এগুলো দেখলে আমার মনে হয় তোমাদের বেনিফিট হবে। সো শুরু করা যাক আজকের যে টপিক। তো প্রথম কোশ্চেন যেটা আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইনসুলেটর। সো first of all, we have to know what is the insulator. So we can say that a substances or a device which does not directly contact the electricity or does not allow the sound or air. So দেখতেই পাচ্ছ যে এখানে শুনলে যে কি, অ্যাকচুয়ালি এটা ইংলিশে বললাম, তো বাংলায় বুঝিয়ে বলছি। এটা একটা কন্ডাক্টিভিটি, এটা যেখানে এয়ার এবং সাউন্ডকে যেটা পাস করে না, যেটা মাধ্যম হিসাবে কাজ করে না, এবং ইলেকট্রিসিটি তড়িৎ প্রবাহ হিসাবে যেগুলো কাজ করে না, সেটাকে বলা হয় ইনসুলেটর। তো এখানে যেগুলো 4টে অপশান আছে, কপার আছে, উড আছে, মার্কারি আছে, অ্যালুমিনিয়াম আছে। দেখো আমরা কপারেও জানি তড়িৎ পরিবহন হয়ে যায়, মার্কারিতে হয়, অ্যালুমিনিয়ামেতেও হয়। তাহলে কোনটা বাকি রইলো? বাকি রইলো শুধু উড। সো এখানে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইনসুলেটর, দ্যাট ইজ দ্য উড। অ্যান্সার হবে উড হচ্ছে একটা ইনসুলেটর। চলো নেক্সট কোশ্চেন দেখি কি বলেছে। বাবেলস অফ দ্য এয়ার রাইজ আপ থ্রু দ্য লিকুইডস ডিউ টু দ্য, আমরা বলি যে জলের মধ্যে যখন ফুটন্ত বাবেলসগুলো ওড়ে, যখন জল গরম হয়, বা এমনিতেও যখন বাবেলসগুলো ওড়ে, সেটা কি? বাবেলস হবে, দ্যাট ইজ দ্য ভিসকোসিটি অ্যান্ড বায়েন্সি। এটা কি? ভিসকোসিটি এবং বায়েন্সি। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। জিওলাইট ইজ 4টে অপশান দিয়েছে, হাইড্রেটেড ফেরিক অক্সাইড, হাইড্রেটেড সোডিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট, সোডিয়াম হেক্সামেট ফসফেট, সোডিয়াম টেট্রাবুরেট। তো এখানে 4টে অপশানের মধ্যে আমরা জানি যে জিওলাইট অ্যাকচুয়ালি হাইড্রেটেড সোডিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট, হাইড্রেটেড বি, অ্যান্সার বি, হাইড্রেটেড সোডিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট। তো এর রেসপেক্টিভলি একটা যেখানে দিয়েছে, একটা ইনফরমেশন যে দিয়েছে সেটা একবার পড়ি, সেটা শোনো। জিওলাইট আর মাইক্রোপোরাস 3-dimensional crystalline solid of aluminum silicate. Zeolites have small opening of fixed side in them which allows the small molecules to pass through them easily, but larger molecules cannot pass through them. That is why they are sometimes called molecular sieves. So জিওলাইটকে কেন মলিকুলার সিভ বলা হয়? এখানে ছোট ছোট মলিকুল, এখানে সিভ থাকে, যেগুলোর জন্য লার্জার মলিকুলগুলো এর মধ্যে পাস হয় না। এটাকে সামটাইমস ইজ কল্ড মলিকুলার সিভস। কোনো সময় এটাকে মলিকুলার সিভ হিসাবে ইউজ করা যায়। আমরা দেখলাম যে জিওলাইট কি, হাইড্রেটেড সোডিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট, এটা একটা অ্যাকচুয়ালি পলিমার। তো এখানে যেটা কী কাজ করে যাবে, অ্যাজ এ সিভ হিসাবে কাজ করে জিওলাইট। সো অ্যান্সার কি, হাইড্রেটেড সোডিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট। সো নেক্সট কোশ্চেনে চলো দেখি কী আছে। দ্য বয়লিং পয়েন্ট অফ লিকুইডস ভ্যারি অ্যাজ। তো আমরা জানি যে লিকুইড যখন এখন আমরা গরম করি, এই জলের গরম করার যে টেম্পারেচার, একটা দেখবে আমরা জল গরম করতে থাকি একটা সার্টেন টেম্পারেচার পর, সেখান থেকে ধীরে ধীরে ধোঁয়া উঠতে থাকে, তারপর টকবক করে ফুটতে থাকে, যখন ফুটতে থাকা ওটাকে বলা হয় বয়লিং পয়েন্ট। তো এই বয়লিং পয়েন্টটা কী কী ওপর ডিপেন্ড করে? এখানে 4টে অপশান দিয়েছে। প্রেশার ভ্যারিস, টেম্পারেচার ভ্যারিস, ভলিউম ভ্যারিস, ডেন্সিটি ভ্যারিস। দেখো ডেন্সিটি এমনি তোমার যখন বয়লিং পয়েন্টে যাবে, ডেন্সিটি তখন এমনি কম, যত বয়েল হবে ডেন্সিটি তত ঘনত্ব কমতে থাকবে, ভলিউমই তখন বাড়তে থাকবে। টেম্পারেচার তো অবভিয়াসলি বাড়বে। ভলিউম লিকেজ ভ্যারিয়াস, প্রেশার ভ্যারিস। সো এইটা ভ্যারি করবে যে কত পয়েন্টে, আমার যদি ধরো 50 ডিগ্রি সেলসিয়াসে বয়লিং পয়েন্টে পৌঁছায়, তো এইটার উপর এফেক্ট কোনটা পড়বে? এই দেখো এই 3টে, টেম্পারেচার, ভলিউম অ্যান্ড ডেন্সিটি, এইগুলো কিন্তু এইটার ওপর এফেক্ট করে না, করে কোনটা? প্রেশারটার সঙ্গে এটা ইনক্রিজ বা ডিক্রিজ হয়। বয়লিং পয়েন্ট ইনক্রিজেস উইথ ইনক্রিজ দ্য প্রেশার আপ টু দ্য
ক্রিটিক্যাল পয়েন্ট। সো যখন বয়লিং পয়েন্টটা ইনক্রিজ হবে, ইনক্রিজ দ্য প্রেশার, যখন প্রেশারটা বাড়বে তখন বয়লিং পয়েন্টটাও, মানে বয়লিং পয়েন্ট যে টেম্পারেচার, যদি আমি সাপোজ বলছি 50 ডিগ্রি সেন্টিগ্রেডে আমার একটা কোনো নর্মাল জল বয়লিং পয়েন্টে যায়, এর উপরে আমি প্রেশার দিয়ে রাখলাম, তো তখন এটা চলে যাবে, প্রেশারটা বেশি দিলে তখন এটা চলে যাবে 60 ডিগ্রি। তো আমরা দেখছি প্রেশারের সাথে সাথে বয়লিং পয়েন্টেরও এখানে যে এটা টেম্পারেচারটাও বাড়ে। সো বয়লিং point increases with increase the pressure up to the critical point where the gas and liquid properties becomes identical। ওখানের যখন প্রপার্টিটা, যখন বয়লিং পয়েন্টের ওই প্রপার্টিতে লিকুইড এবং গ্যাসের প্রপার্টিগুলো আইডেন্টিক্যাল সেম হয়ে যায়। চলো দেখি নেক্সট কোশ্চেন কী বলেছে। নেক্সট কোয়েশ্চেন, ট্রিকেল ডাউন থিওরি ইগনোরস দ্য ইম্প্যাক্ট অফ ইকোনমিক গ্রোথ অন। হ্যাঁ রাইট, এটা একটু ঠিক করি, এটা একটা ইকোনমিক্সের একটা পার্ট। বলেছে কি, ট্রিকেল ডাউন থিওরি ইগনোরস দ্য ইম্প্যাক্ট অফ দ্য ইনঅর্গানিক পার্ট, সো ইনকাম ডিস্ট্রিবিউশন। এখানে কি অ্যান্সারটা হবে, ইনকাম ডিস্ট্রিবিউশন। কনজামশনের ওপর ইগনোর করে না, কনজামশনকে ধরে, সেভিংস ধরে, ইনভেস্টমেন্ট ধরে, এটা কি ইগনোর করে, তা ইনকাম ডিস্ট্রিবিউশন। তো এক্সপ্লোরেশন ট্রিকেল ডাউন থিওরি কী করে, ইকোনমিক থিওরি ফেভার্স ইনক্লুডিং ট্যাক্সেস অন বিজনেস অ্যান্ড ওয়েলথ অ্যান্ড সোসাইটি স্টিমুলেটেড দ্য বিজনেস environment in short term and they does not focus on the income of the distribution। সো এটা দেখলে যে তোমার ট্যাক্সেস, বিজনেসের কতটা গ্রোথ, বিজনেসের ইনভেস্টমেন্ট, এইগুলোর ওপর ফোকাস করে, এটা ফোকাস করে না কিসের ওপর, ইনকাম ডিস্ট্রিবিউশনের ওপর। চলো নেক্সট কোশ্চেন দেখি কী বলেছে। দি Comptroller and Auditor General of India does not audit the receipt and expenditure of লোকাল বডিজের জন্য কখনো ক্যাগ, যেটাকে কন্ট্রোলার অডিটর জেনারেল, যেটার ফুল ফর্ম শর্ট ফর্ম হচ্ছে ক্যাগ, এটা কখনোই লোকাল বডিসের যেটা খরচ বা এক্সপেন্ডিচার রিসিভ করে না, এটা স্টেট গভর্নমেন্টের বা স্টেট লেভেলের এইগুলোকে করা হয়। দি অ্যাকাউন্ট হুইচ, তাহলে অ্যান্সারটা কী হবে, আমি এখানে পড়ি, নিচের একটা ইনফরমেশান দেওয়া আছে। দি অ্যাকাউন্ট অফ হুইচ অফ দ্য ফলোয়িং আর নট audited by the CAG notes, Comptroller Auditor General of India audit the receipt and expenditure of state governments, government companies and central government। The audit of the local bodies is not done by the CAG। তখন পরিষ্কার লেখা আছে, the audit of the local bodies is not done by the CAG। সো এখানে কী করে, যে সেন্ট্রাল স্টেটের যে হিসাব, সেন্ট্রাল কোনো পিএসইউর হিসাব, এইগুলো CAG দ্বারা হিসাব করা হয়। অডিট অফ লোকাল বডি, যেমন পঞ্চায়েতের লোকাল বডি বা পঞ্চায়েত বা এখানে কোনো পৌরসভার, এইগুলো কিন্তু অডিট দিয়ে করা হয় না, বা ব্যাংকের কোনো সিস্টেম, এইগুলো কিন্তু ক্যাগ দিয়ে করা হয় না। ক্যাগ কোনগুলো করে, যখন কোনো রাজ্যের হিসাব হয়, যখন কোনো পিএসইউ কোম্পানির হয়, তখন কিন্তু ক্যাগের সিদ্ধান্ত অনুযায়ী কাজ হয়। হুইচ ওয়ান অফ দ্য, সো অ্যান্সারটা এখানে আমি দিলাম না, যে অ্যান্সারটা কী হবে, হুইচ ডাজ নট অডিট দ্য রিসিট অফ এক্সপেন্ডিচার অফ লোকাল বডি। সো অ্যান্সার বি। নেক্সট কোশ্চেনটা দেখব, ইন হুইচ অফ দ্য ইয়ার ডিড দ্য কাকুরি কনস্পিরেসি কেস টেক প্লেস। সো অ্যান্সারটা হবে 1925। আচ্ছা, শর্ট টার্ম অ্যান্সার, ডাইরেক্ট এটা মুখস্থ করার মতো। 1925 কাকুরি কনস্পিরেসি কেস টেক প্লেস 1925 সনে। হার্টবিট অ্যাক্ট হুইচ ওয়াজ মেকিং নিউজ রিসেন্টলি ইজ অ্যাসোসিয়েট উইথ হুইচ ফিল্ড। দেখো, হার্টবিট অ্যাক্ট, এটা অ্যাকচুয়ালি একটা আইন নতুনভাবে যেটা অ্যাডিট করা, যেটা অলরেডি আমেরিকাতে ছিল, এখানে আমাদের এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে, যেটা বলা হয়েছে যে ইন হুইচ অ্যাসোসিয়েট উইথ হুইচ ফিল্ড। তো প্রথমে অ্যান্সারটা বলি, তো এটা টার্মিনেশন অফ প্রেগনেন্সি। এখন এটা নিয়ে আলোচনা করব কি না, আমরা এখানে এই অ্যাক্টটার থ্রু দিয়ে গভর্নমেন্টের এখানে ডিক্লেয়ার করেছে যে যদি কোনো বাচ্চা বা পেটে থাকাকালীন অবস্থায় তার হার্টবিট ডিটেক্ট করা যায়, তাহলে সেই চলাকালীন অবস্থায় তাকে অ্যাবর্শন করা যাবে না। 6 সপ্তাহ, আমরা দেখেছি যে 6 সপ্তাহের মধ্যে 6 উইকের মধ্যে তার হার্টবিট ডিটেক্ট করা যায়, গর্ভাবস্থায় বাচ্চার হার্টবিট ডিটেক্ট করা যায়। তো 6 সপ্তাহের পরে, আমার ইনফরমেশন অনুযায়ী, আমি এক্স্যাক্ট ডাক্তার নই, বা আমি যেটুকু পড়েছি সেই ইনফরমেশন আমি বলছি, যে হার্টবিট 6 সপ্তাহের মধ্যে ডিটেক্ট করা যায়। তো 6 সপ্তাহের মধ্যে, তার আগে যদি অ্যাবর্শন করানো হয় তাহলে করা যায়, কিন্তু তারপরে হলে কখনোই সেটা আইনের বিরুদ্ধে হবে। এটা নতুনভাবে আইন করা হয়েছে। সো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। একটা কোশ্চেন কম আছে, তো আমি পরের ক্লাসে একটা কোশ্চেনটাকে বেশি করে অ্যাডজাস্ট করিয়ে দেবো। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। কিছু এর মধ্যে খামতি থাকলে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানিও, আর দয়া করে লাইক করে দিও। সাপোর্ট করতে থাকো, যাতে আমি আরও ভালো করে ক্লাসটা শুরু করতে পারি। ধন্যবাদ।